হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো ইতিমধ্যেই কিন্তু আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 14 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এবং নেক্সট মান্থের 13 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো এর আগে কিছু ভিডিও দেখে দিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো। যদি না দেখে থাকো দেখে নিও। তো আজকে আমরা কথা বলবো আরআরবি এনটিপিসির 2019-এর সিবিটি 1-এ যতগুলো কোশ্চেন অ্যান্সার এসেছে তো সেই সব সম্পর্কে। তো এর যে পার্ট সেটা চলতে থাকবে, কারণ তোমরা জানো যে সিবিটি 1 এই এক্সামটা কিন্তু একদিনে সম্পন্ন হয় না, বিভিন্ন শিফটে পরীক্ষা হয় বিভিন্ন পরীক্ষার্থীর। তো আমরা প্রত্যেকটা শিফট নিয়ে আজকে থেকে কিন্তু আলোচনা শুরু করব। তো চলো সেই রকমই আজকে ফার্স্ট যে পেপারটা ফার্স্ট স্লটের ছিল সেই পেপারের জিকে পোর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম থেকে একদম শুরু করব। তো তোমাদের তার আগে আমি তোমাদের একটুখানি যে আমাদের সিলেবাসটা আছে, অর্থাৎ আরআরবি এনটিপিসির জন্য তোমাদেরকে যে সিলেবাসটা ফলো করতে হবে সেই সিলেবাসটা একবার একটু দেখিয়ে দেবো প্রথমে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম আরআরবি এনটিপিসি সিলেবাস, অফিসিয়াল যে সিলেবাসটা সেটা রয়েছে 2024-এর সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোই দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব সিবিটি 1টা। তো প্রথমে যেটা রয়েছে আমাদের দেখো ম্যাথ রয়েছে। তো ম্যাথের কোশ্চেন তোমাদের থাকবে হচ্ছে 30টা এবং টোটাল মার্কস থাকবে এখানে 30। জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং যেটাই বলো না কেন সেটা থাকবে হচ্ছে 30টা এবং টোটাল মার্কসও থাকবে এখানে 30। নেক্সট হচ্ছে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে বলতে পারো তোমরা, যেটা থাকবে হচ্ছে 40 কোশ্চেন এবং না মার্কস থাকবে তোমাদের 40। তো টোটাল আমাদের হয়ে গেল এখানে 100টা কোশ্চেনের জন্য 100 মার্কস। তো আমাদের সময় কত থাকবে, ডিউরেশন থাকবে হচ্ছে 90 মিনিটস। ওকে, নেক্সট আমরা সিবিটি 2টাও একটু দেখে নেব যে আমরা যদি সিবিটি 1 পাস করে যাই তাহলে সিবিটি 2 এর জন্য কিন্তু ম্যাথ থাকবে 35 কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 35। জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 35 এবং মার্কসও থাকছে 35। জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকছে সেটার জন্য কিন্তু 50 নম্বর থাকছে এবং টোটাল মার্কস থাকছে 50। টোটাল হচ্ছে 120টা প্রশ্নের জন্য 120 মার্কস এবং সময় থাকছে তোমাদের এখানেও 90 মিনিট। তাহলে তোমরা বুঝতে পারছো যে আরআরবি এনটিপিসি ক্লিয়ার করতে গেলে তোমাদের জিকের ওপরে কতটা জোর দিতে হবে। তো আজকে থেকেই কিন্তু আমরা পড়াশোনা শুরু করে দেব। তো তোমরা যারা এই স্ক্রিনশটটা নাওনি তারা এখন একটু নিয়ে নাও স্ক্রিনশট, আর যদি তোমরা বলো তাহলে আমি গ্রুপেও দিয়ে দিতে পারি। আমাদের যে ফ্রি গ্রুপ রয়েছে সেই গ্রুপের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশানেও আমি দিয়ে রেখেছি। তো সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো, সেখানে কিন্তু বিভিন্ন রকম কুইজ, মক টেস্ট এগুলো নেওয়া হয়। তো চলো আর কথা বাড়াবো না, শুরু করব আজকের আমরা আরআরবি এনটিপিসির যে 2019-এর সিবিটি 1-এর প্রশ্নপত্র সেগুলোর ফার্স্ট পার্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলে এসেছি আমরা আরআরবি এনটিপিসি 2019-এর সিবিটি 1-এর পেপার নিয়ে। এটা একদম অফিসিয়াল পেপার। তো আমরা এই পিডিএফটা সংগ্রহ করেছি www.qmaths.in। তোমরা যদি চাও সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এর ইংলিশ ভার্সন বা তোমাদের যদি হিন্দি ভার্সন দরকার পড়ে তোমরা সেটা কিন্তু নিয়ে নিতে পারো। তো চলে যাব আমরা ফার্স্ট কোশ্চেনে। তো এখানে প্রথমে একটুখানি দেখে নাও যে এখানে যে আমাদের কোশ্চেন থাকবে তার জন্য তো 1 মার্ক করে থাকবে, মানে 1 মার্কস তো আমাদের বরাদ্দ থাকছেই, কিন্তু যদি আমাদের ইনকারেক্ট হয় তাহলে কিন্তু আমাদের 1/3 এটা কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে, অর্থাৎ 3টে ভুলে কিন্তু একটা নাম্বার কাটা যাবে। তো প্রথম কোশ্চেনটা আমাদের ম্যাথ রয়েছে, আমরা একটু স্কিপ করে সেকেন্ড কোশ্চেনের দিকে যাব। তো সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখে নাও। এগেনস্ট হুইচ অ্যাক্ট মহাত্মা গান্ধী আস্কড পিপল টু অবজার্ভ 6th এপ্রিল 1919 অ্যাজ এ ডে অফ নন ভায়োলেন্স অপোজিশন। তো মহাত্মা গান্ধী রেগে গিয়েই বলতে পারো বা এগেনস্টে হয়ে যে 6ই এপ্রিল 1919 একটা নন ভায়োলেন্স ডে হিসাবে পালন করার কিন্তু একটা প্রস্তাব রেখেছিল মানুষের কাছে। তো সেটা কোন অ্যাক্ট এর জন্য, ঠিক আছে? তো উত্তর এখানে তো দেওয়াই রয়েছে, তো উত্তর হয়ে যাবে আমাদের রাওলাট অ্যাক্ট। তো রাওলাট অ্যাক্ট কিন্তু হয়েছিল হচ্ছে 1919। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এসে থাকে। তো এই রাওলাট অ্যাক্টের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পুলিশ যে কোনো কারণ ছাড়াই যে কোনো একটা ব্যক্তিকে গ্রেফতার করতে পারত। তো এই আইনের উদ্দেশ্য ছিল যে দেশে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী উত্থান রোধ করা।
তো মহাত্মা গান্ধী জনগণকে এই আইনের বিরুদ্ধে কিন্তু গিয়ে সত্যাগ্রহ করবার আহ্বান জানান। তো সেটাই ছিল আমাদের এই আজকের কোশ্চেনটা। যাব আমরা একটু নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার আছে, একটা সিম্পলিফাই করতে দিয়েছে, আমি সেটাকে স্কিপ করব। যাব 4 নাম্বার কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস ক্যান বি পারফর্মড বাই NBFCS? তো এই কোশ্চেনটা করার আগে আমাদের সবার প্রথম জানতে হবে যে এই NBFC এর ফুল ফর্মটা কি। তো এটা কিন্তু শুধুমাত্র তোমাদের রেলওয়ে না, এসএসসিতেও কিন্তু প্রচুরবার এই কোশ্চেনটা দেয়, এই NBFC। তো কিছুদিন পরেই তোমরা জানো যে এসএসসি রয়েছে কিছু পরীক্ষা। তো NBFCর ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। ওকে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। আমি পুরোটা লিখছি না। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হবে যে এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এটা কত সালে আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেটা যদি জিজ্ঞাসা করে উত্তর কি হবে, 1956 সালে। ঠিক আছে, তো এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এটা কি জিনিসটা কি, সঠিক যে জিনিসটা সেটা হচ্ছে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এটা কিন্তু কোনো ব্যাংক না। অর্থাৎ কেউ যদি কোনো লোন চায় বা অন্য কিছু চায়, তো সঠিক অনেকের কাছে এরকম হতে পারে যে তার কাছে খাতা বা সঠিক দলিল যেটা আছে সেটা নাও থাকতে পারে, কিন্তু তখন গিয়ে তারা কি করবে, একটা সমস্যায় পড়ে যাবে, তারা তো লোন পাবে না ব্যাংকের কাছ থেকে। তো তখন এই NBFC তাদেরকে সহায়তা করে সেই লোনটা পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই NBFCর অ্যাকচুয়াল কাজ। ওকে, তো এখানে যেটা আমাদের সঠিক উত্তর হবে সেটা তো দেখেই নিয়েছো, অপশান সি অর্থাৎ 3 নম্বর, অ্যাকসেপ্টিং ডিমান্ড ডিপোজিট। ওকে, অ্যাকসেপ্টিং ডিমান্ড ডিপোজিট। যাব আমরা নেক্সট কোশ্চেনে। 5 নাম্বারটা আছে আমাদের একটা ম্যাথের কোশ্চেন। যাব 6 নাম্বারে। তো এই কোশ্চেনটার উত্তর সবাই জানো, WBCS বলো বা PSCর ভীষণ ফেভারিট কোশ্চেন, অনেকবার মানে করানো হয়েছে, আমি করিয়েছি, প্লাস পরীক্ষাতেও এসেছে। তো এটার সম্পর্কে আর কি বলবো, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, তো সঠিক উত্তর কি হবে, 1935 সালে। আরও কিছু ইনফরমেশান জানবো আমরা RBI সম্পর্কে, যেমন হচ্ছে RBI থেকে আরও কোশ্চেন আসে যে 1935 সালের কত তারিখ সেটা, তো 1 এপ্রিল, এটা তো সবাই জানো তোমরা। তাছাড়াও আরও একটা কোশ্চেন আসে যে রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন, তো প্রথম গভর্নর যিনি ছিলেন স্যার অশোভন স্মিথ। ঠিক আছে, স্যার অশোভন স্মিথ। প্রথম মহিলা সহকারী গভর্নর কে ছিলেন, ঠিক আছে, তখন কি হয়ে যাবে উত্তর, তখন উত্তর হবে KJ উদেশী। KJ উদেশী, তিনি ছিলেন প্রথম মহিলা সহকারী গভর্নর। ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশান জানলে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে আমাদের ম্যাথের কোশ্চেন, চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যে আমাদের 8 নম্বরের কোশ্চেনটা আছে দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যান মেড ফাইবার, রেয়ন, সিল্ক, লাইলন নাকি জুট? তো সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের, রেয়ন হচ্ছে একটা ম্যান মেড ফাইবার। নেক্সট কোশ্চেন দেখো, ন্যাশনাল টেকনোলজি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার টু কমমেমোরেট অপারেশন মেঘদূত, অপারেশন ব্লু স্টার নাকি হচ্ছে মঙ্গলায়ান, আর একটা হচ্ছে পোখরান 2? তো সঠিক উত্তর কি হয়ে যাবে, নন টেকনোলজি ডে অবজার্ভড ইন এভরি ইয়ার টু কমরেট, উত্তর হবে আমাদের পোখরান 2। এখানে দেখে নাও পোখরান 2 যেটা রয়েছে এটার একটা বিশেষ নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে অপারেশন শক্তি বলা হয় এটাকে। ঠিক আছে, তো এই যে পোখরান 2 এটা আমরা প্রত্যেকটা বছর মানাই, এটার মানে স্মরণে আমরা পালন করি। তো এটা কবে হয়েছিল সেটাও একটা কোশ্চেন, সেটা হচ্ছে 11 মে 1998-তে। ঠিক আছে, 11 মে 1998-তে রাজস্থানের কথা তোমরা জানো, রাজস্থানের জয়সলমেরে কিন্তু এটা যে 5টা নিউক্লিয়ার টেস্ট হয়েছিল। ঠিক আছে, তো সেই ইয়াদগার বা সেই যে আমরা স্মরণ করি সেটার জন্যই কিন্তু পোখরান 2টা আমরা স্মরণ করি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব। দ্য নেম অফ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড ইজ পারাম, প্রোলগ, ইউনিভ্যাক নাকি
ইনিল্যাক। সঠিক উত্তর এখানে কি হবে? অপশন ডি, সেটা তো মার্ক করাই রয়েছে। তো এই যে ইনিয়াক ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তো এই কম্পিউটারের থেকেই এটার যে আমাদের এখন ডিজিটাল কম্পিউটার আমরা চালাচ্ছি বিভিন্ন রকম প্রোগ্রাম, তো সেই যে প্রথম প্রোগ্রামটা শুরু হয়েছিল সেটা এই ইনিয়াক থেকেই শুরু হয়েছিল। ওকে, তো এই যে ইনিয়াক, এটার ফুল ফর্মটা আমরা একটুখানি জেনে নেব। সেটা হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেন কি আছে? হুইচ হরমোন রেগুলেটস দ্য ব্লাড সুগার লেভেল ইন দ্য বডি? তো কি হবে? টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরয়েড, অ্যাড্রিনালিন। তো উত্তর আমাদের এখানে হয়ে যাবে, আমরা জানি ইনসুলিন। কারণ ব্লাড সুগার যদি আমাদের খুব নিচে নেমে যায় তো তখন আমাদের কিন্তু ইনসুলিন নিতে হয়, বা খুব বেশি হয়ে গেলেও আমাদের ইনসুলিন এটা আমাদের নিলে আমাদের ব্লাড সুগারের যে লেভেলটা আমাদের বডিতে, রক্তে, তো সেটা যেন ঠিক থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। হু ফাউন্ডেড দ্য তত্ত্ববোধিনী সভা টু প্রোপাগেট রামমোহন রয়স আইডিয়াস? ঠিক আছে, তো তত্ত্ববোধিনী সভা এটা কে প্রথম প্রতিষ্ঠা করেছিল? হু ফাউন্ডেড? তো সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশান সি, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর, তাই তো? তো তত্ত্ববোধিনী সভা ছিল ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রেরিত একটা কিন্তু দল, ঠিক আছে? তো এর প্রতিষ্ঠাতা সদস্য তো জেনে নিলে তোমরা যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিল। 1859 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভাটি ভেঙে দেন এবং তাকে পুনরায় ব্রহ্ম সমাজে কিন্তু অন্তর্ভুক্ত করেন, ঠিক আছে? তো এখানে আরও একজনের নাম না বললেই নন, তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন, অর্থাৎ আমরা যাকে কেবি সেনও বলে থাকি। তো কেবি সেন কী করেন? তিনি 1857 সালে ব্রহ্ম সমাজের সদস্য হয়ে যান, ঠিক আছে? তো আমরা কি জানলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজকে রূপান্তরিত করেন, আর কেশবচন্দ্র সেন 1857 সালে ব্রহ্ম সমাজের সদস্য হন। তিনি হচ্ছেন নববিধান এটা প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে হু মেনশনড অধ্যক্ষস অ্যাজ দ্য সুপারিনটেন্ডেন্টস অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট ইন দ্য মৌর্য ডাইনেস্টি অ্যাডমিনিস্ট্রেশন? তো অর্থাৎ হচ্ছে কে অধ্যক্ষকে মৌর্য প্রশাসনের বিভিন্ন বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে উল্লেখ করেছেন? তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে আমাদের কৌটিল্য, ঠিক আছে? তো এবার জানবো যে কৌটিল্য সম্পর্কে কিছু তথ্য। প্রথমে কৌটিল্য সম্পর্কে যেটা বলবো, তার নাম, আসল নাম যেটা ছিল সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, ঠিক আছে? তো এটাও কিন্তু পিএসসিতে প্রচুরবার আসে, তোমাদের সামনে ক্লার্কশিপ রয়েছে, তো এটা জেনে রাখো। বিষ্ণুগুপ্ত হচ্ছে কৌটিল্যের নাম, বা ইনাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে চাণক্য, ঠিক আছে? তো তিনি মৌর্য যুগে একটা শাস্ত্র লিখেছিলেন যেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। তিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন। আচ্ছা, এছাড়াও আমাদের আরও কিছু জিনিস একটু জেনে রাখা দরকার, যেমন এখান থেকেই কিছু জিনিস আসে, যেমন হচ্ছে মুদ্রা রাক্ষস, এটাও আমাদের আসে। তো মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন তোমরা নিশ্চয়ই জানো, সেটি হচ্ছে বিশাখ দত্তের লেখা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আরও একটা আসে, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী, সেটা কার লেখা? সেটা হচ্ছে পাণিনির লেখা অষ্টাধ্যায়ী, ঠিক আছে? আর একটা আসে, সেটা হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা, তাই তো? আচ্ছা, তোমরা বলবে যে বুদ্ধচরিত এবং তার সঙ্গে সঙ্গে আমি তো এটা বলেই দিলাম, তো রামচরিত এবং তার সঙ্গে সঙ্গে রামচরিত মানস, ঠিক আছে? এই দুটো বইয়ের লেখককে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? রামচরিত এবং রামচরিত মানসের লেখককে সেটা নিচে কমেন্ট করবে, ঠিক আছে? যাবো, চলো আমরা নেক্সট কোশ্চেন আছে, দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জিওগ্রাফির একটা কোশ্চেন, ঠিক আছে? হুইচ রিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ধওলাধর ফলস? তো ধওলাধর ফলসের সঙ্গে কোন রিভারটা অ্যাসোসিয়েটেড? তো উত্তর আমাদের কি হবে? নর্মদা, তাই তো? নর্মদা রিভার হচ্ছে ধওলাধর যে ফলসটা রয়েছে সেটা হচ্ছে নর্মদা নদীর উপরে রয়েছে। তো এছাড়াও আমরা আরও কিছু ফলসের নাম এবং তার সঙ্গে সঙ্গে নদীর নাম চলো জেনে নিই।
প্রথমেই আসি একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যোগ জলপ্রপাতের নাম শুনেছ তো। যোগ যে ফলসটা আছে এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে, সেটা হচ্ছে সরাবতী নদীর উপরে, ঠিক আছে। যেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এটা কিন্তু এসেছিল অনেকবার পরীক্ষায়, যোগ জলপ্রপাত, সেটা এসএসসি হোক, রেলওয়ে হোক বা অন্যান্য পিএসসির কোনো এক্সাম হোক, সমস্ত পরীক্ষাতে, ঠিক আছে। তারপরে আরও একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিব সমুদ্রম, ঠিক আছে। শিব সমুদ্রম যে ওয়াটারফলসটা রয়েছে, সেইটা কোন নদীর উপরে হয়েছিল, সেটা হচ্ছে কাবেরী নদীর উপরে। ওকে, নেক্সট হচ্ছে চিত্রাকূট ওয়াটারফলসের নাম শুনেছ তোমরা, ঠিক আছে। চিত্রাকূট ওয়াটারফলস, যেটাকে কি বলা হয় বলো তো, নায়াগ্রা ওয়াটারফলসের সমতুল্য বলা হয়। বলা হয় যে ভারতের নায়াগ্রা হচ্ছে এই চিত্রাকূট ওয়াটারফলস, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইন্দ্রবতী রিভারের ওপরে হয়েছিল। ইন্দ্রবতী রিভারের ওপরে এই চিত্রাকূট যেটা আছে ওয়াটারফলস, সেটা অবস্থিত, ঠিক আছে। একে বলা হয় নায়াগ্রা অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দুধসাগর, তোমরা নাম শুনেছো অনেকবার। দুধসাগর যে ওয়াটারফলসটা আছে, সেটা কোন জায়গায় আছে, সেটা হচ্ছে গোয়াতে আছে, ঠিক আছে। গোয়া আর কর্ণাটকের মধ্যে এটা কিন্তু রয়েছে, মানে গোয়ার একদম শেষ প্রান্ত, কর্ণাটকের শুরু, তো সেইখানে কিন্তু দুধ জলপ্রপাতটা রয়েছে। আর এটা কোন নদীর উপরে রয়েছে, সেটা হচ্ছে মন্দাভি। মন্দাভি নদীর উপরে রয়েছে। তোমরা যারা আমাদের গ্রুপে রয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা ফ্রি গ্রুপ রয়েছে আমাদের পিএসসির জন্য, তো সেইখানে কিন্তু আমি কালকেই এই কুইজটা দিয়েছিলাম, তো তোমরা আশা করি সেই অ্যান্সারটা এখানে পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, আরও একটা আছে রাজারাপ্পা ফলস। রাজারাপ্পা ফলস, তো সেই রাজারাপ্পা ফলস হচ্ছে কোন নদীর উপরে, সেটা হচ্ছে ভৈরবী নদীর উপরে, ঠিক আছে। তো আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য ভালো হবে। যাবো, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বিনায়া অ্যান্ড সুত্ত পিটাকা আর দ্য কম্পিলেশনস অফ হুজ টিচিংস। কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু এই কোশ্চেন পড়ে বুঝে সেটার উত্তর দেওয়া, এটাই হচ্ছে কঠিন, ঠিক আছে। তো এটার যে বাংলাটা হবে, অর্থাৎ এটার মানে হচ্ছে বিনয় ও সূত্রপিটক কার শিক্ষার সংকলন, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই পারবে। সেটার উত্তর কি, গৌতম বুদ্ধ, তাই তো। তো গৌতম বুদ্ধ সম্পর্কে এবার একটু আমরা জেনে নেব। সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ কত সালে প্রথম জন্মেছিল, সেটা আগে আমরা জানব। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে কত খ্রিস্টাব্দে? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে 563 খ্রিস্টপূর্বাব্দে, তাই তো। তো তার প্রথম নাম কি ছিল? তার প্রথম নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ, ঠিক আছে। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছেন লুম্বিনী রাজ্যে জন্মগ্রহণ করে, যেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নেপাল সীমান্তে অবস্থিত, ঠিক আছে। নেপাল সীমান্তে অবস্থিত। তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল হচ্ছে শুদ্ধোধন। শুদ্ধোধন ছিল হচ্ছে তার বাবার নাম, ঠিক আছে। তো তিনি হচ্ছেন কপিলাবস্তুতে বসবাস করতেন। তার সমসাময়িক কে ছিলেন? তার সমসাময়িক ছিলেন হচ্ছে মহাবীর। যাব আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন আছে দেখো, দ্য কনসেপ্ট অফ বোধিসত্ত্ব ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো বোধিসত্ত্ব কার কনসেপ্ট বা কার সঙ্গে যুক্ত? জৈনিজম, শিখিজম, নাকি মহায়ানা বুদ্ধিজম, নাকি হিনয়ানা, আচ্ছা এটা হিনজান, ঠিক আছে, হিনজান বুদ্ধিজম, নাকি হচ্ছে মহাযান বুদ্ধিজম, ঠিক আছে। তো কোনটার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে আমাদের মহাযান বুদ্ধিজমের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, হুজ রিজিয়ন স দ্য লার্জেস্ট এক্সটেনশন অফ দিল্লি সুলতানেট। কার শাসনকালে দিল্লি সুলতানেট তার সর্ববৃহৎ পরিসরে পৌঁছেছিল? তো অপশান কি আছে? মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি, নাকি গিয়াসুদ্দিন বলবন। সঠিক উত্তর আমাদের হবে মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে। তার শাসনকালে সবথেকে বৃহৎ পরিসরে দিল্লি সুলতানেট পৌঁছেছিল। দিল্লি সুলতানেট
25 থেকে 1351 পর্যন্ত শাসনকালে মোহাম্মদ বিন তুঘলক এই সময় শাসন করেছিল। তো এই সময় কিন্তু বৃহৎ পরিসরে পৌঁছায় সেটা। কোশ্চেন দেখো, বাই ইউ কয়েন হ্যাজ ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্ল্যাটফর্ম রিগার্ডিং হোলসেল ট্রেডিং ফর, অর্থাৎ বাই ইউ কয়েন এর জন্য পাইকারি বাণিজ্য সম্পর্কিত প্রথম ভারতীয় প্ল্যাটফর্ম চালু করেছে কোনটি? ক্রিপ্টোকারেন্সি, পেপার কারেন্সি, প্লাস্টিক কারেন্সি নাকি গিল্ট কারেন্সি? তো উত্তর আমাদের হবে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। নেক্সট কোশ্চেন দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোশ্চেন আছে। হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য লিডার অফ অপোজিশন ইন রাজ্যসভা ইন ফেব্রুয়ারি 2021? তো উত্তর এখানে হয়ে যাবে হচ্ছে মাল্লিকার্জুন খাড়গে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ডিস্ট্রিক্ট ইন হরিয়ানা হ্যাজ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? তো হরিয়ানাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে? তো উত্তর হচ্ছে ফতেহাবাদ। তো এছাড়াও আমাদের যে ভারতে কিন্তু টোটাল 22টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। তো তার মধ্যে কিছু কিছু যেমন উল্লেখযোগ্য ভীষণ, যেমন তার মধ্যে হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশে যেমন যেটা আছে সেটা হচ্ছে নারোরা, ঠিক আছে, নারোরা অটোমেটিক পাওয়ার স্টেশন। নেক্সট আছে হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে, কর্ণাটকে যেটা আছে সেটা হচ্ছে কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। নেক্সট যেটা বলতে পারো সেটা হচ্ছে রাজস্থানে আছে, সেটার নাম হচ্ছে রাজস্থান অটোমেটিক পাওয়ার স্টেশন, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পোর্ট ইন ইন্ডিয়া হ্যাজ বিন রিনেমড অ্যাজ দীনদয়াল পোর্ট? তো দীনদয়াল পোর্ট নামে ইন্ডিয়ার কোন পোর্ট নামকরণ করেছে? তো নাম চেঞ্জ হয়েছে, তো সেটার উত্তর কি হয়ে যাবে? কান্দালা। তো কান্দালা প্রথমে কোথায় অবস্থিত সেটা আগে আমরা জানি। কান্দালা হচ্ছে গুজরাটে অবস্থিত, ওকে। তো এই যে কান্দালা সেটা হচ্ছে এশিয়ার কিন্তু ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে কি বলা হয়? ইপিজেড, ঠিক আছে, ইপিজেড বলা হয়, এক্সপোর্ট প্রসেসিং জোন। আচ্ছা, কান্দালা হচ্ছে গুজরাটের একটা টাইডাল পোর্ট, অর্থাৎ জোয়ার ভাটার যে পোর্ট হয়, জোয়ারের যে পোর্ট সেটা হচ্ছে এই কান্দালা, ঠিক আছে। তো এটাকে কি নাম দেওয়া হয়েছে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আছে দেখো আমাদের জিওগ্রাফি থেকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ খারিফ ক্রপ? তো এটার মধ্যে কোনটা খারিফ শস্য নয়? তো হুইট হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ গম। তো এবার একটু জানি যে খারিফ শস্য কোন সময় হয়। খারিফ শস্য হচ্ছে মে জুন থেকে শুরু হয়, আর এটা তোলার সময়কালটা কোনটা? সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, ওকে। আর তারপরে হয় হচ্ছে রবি শস্য। রবি শস্য কোন সময় হয়? রবি শস্য হয় হচ্ছে শীতকালে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই সময়টা হয়। নেক্সট হচ্ছে জায়েদ শস্য যেটাকে বলা হয়। তো জায়েদ শস্য সেটা কোন সময় তো করা হয়? সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন মাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে অর্থকারী যে কোন ফসল, যেমন হচ্ছে কার্পাস, ইক্ষু, যেটা হচ্ছে ক্যাশ ক্রপ বলা হয় বা অর্থকারী ফসল যেটাকে বলা হয়। তো সেইটার সময়কাল হচ্ছে সারা বছরই কিছু না কিছু এরা মানে করতে থাকে, ঠিক আছে। তো খারিফ শস্যর উদাহরণ যেমন তোমরা এখানে দেখলে, সেটা হচ্ছে বলেছে এখানে যে কোনটা খারিফ শস্য নয়, সেটার উত্তর হয়েছে আমাদের হুইট, মানে হচ্ছে গম, তাই তো। তো গমটা অ্যাকচুয়ালি মানে কি শস্য? গমটা অ্যাকচুয়ালি হচ্ছে রবি শস্য, ঠিক আছে। তো রবি শস্যের মধ্যে আর কি কি হয়? যেমন হচ্ছে গম, বার্লি, ঠিক আছে, তৈলবীজ বিভিন্ন রকম, তো সেইগুলো হচ্ছে আমাদের রবি শস্যের মধ্যে হয়। খারিফ শস্যের মধ্যে কি হয়? খারিফ শস্যের মধ্যে হয় যেমন হচ্ছে ধান, জোয়ার, ঠিক আছে, ভুট্টা, এই জিনিসগুলো হয় হচ্ছে খারিফ শস্যের মধ্যে। জায়েদ শস্য কি? জায়েদ শস্য হচ্ছে সিজনাল যে সমস্ত ফলগুলো হয়, যেমন হচ্ছে তরমুজ, ঠিক আছে, তরমুজ বলতে পারো, তারপরে মূলো বলতে পারো, তারপর হচ্ছে তোমাদের ফুলকপি বলতে পারো, ঠিক আছে, এগুলো কি সিজনাল ফল। তো এগুলো হচ্ছে জায়েদ শস্য। আর অর্থকারী শস্য আমি তোমাদেরকে বললাম কার্পাস, ইক্ষু, এই জিনিসগুলো হচ্ছে অর্থকারী ফসল, ওকে। নেক্সট কোশ্চেনে যাই চলো।
নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় বা স্ট্যাটিকও বলা যায়। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন আচ্ছা যোজনা হুইচ ওয়াজ লঞ্চড অন 5th March 2019 ইজ এইমড অ্যাট বেনিফিটিং, মানে এই যে যোজনাটা সেইটা 5th March 2019-এ লঞ্চ করা হয়েছিল, সেটার দ্বারা কারা বেনিফিটেড হচ্ছে, তো সেটা বলছে হচ্ছে আনঅর্গানাইজড যারা সেক্টর ওয়ার্কার রয়েছে তারা হচ্ছে বেনিফিটেড হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ গঙ্গা ক্লিন আপ প্রোগ্রাম লঞ্চড ইন 2014 সালে গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, সেটার নাম কি? তো উত্তর হবে আমাদের এখানে হচ্ছে নমামি গঙ্গে। তো নমামি গঙ্গে হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রোগ্রাম, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলতে পারো এটাকে। তো এটা 2014 সালে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে এবং এখানে মোট 22,500 কোটি টাকার কিন্তু মানে দেওয়া হয়েছে এই মানে যে প্রোগ্রামটা আছে সেটাকে সাফল্য মণ্ডিত করতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন একটা আছে যেটা বুক অ্যান্ড অথর বলতে পারো এটা কোশ্চেনটা, হু ওয়াজ দ্য অথর অফ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি? তো উত্তর হবে জন মেনার্ড কেনিস। নেক্সট কোশ্চেন আছে দেখো, কনস্টিটিউশনেরই একটা কোশ্চেন বলতে পারো, হু ওয়াজ দ্য 4th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? বিডি জাট্টি, জাইল সিং, নেক্সট হচ্ছে জাকির হোসেন, নেক্সট লাস্ট অপশন হবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে বারাহাগিরি ভেঙ্কাটাগিরি। ঠিক আছে, বারাহাগিরি ভেঙ্কাটাগিরি ছিল হচ্ছে 4th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রিবিউটারি অফ কৃষ্ণা? তো কৃষ্ণার কোনো ট্রিবিউটারি নয়, এদের মধ্যে কোনটা? তো সেটার উত্তর হবে হচ্ছে মানজিরা। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারি। ঠিক আছে, তো এখান থেকে একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে বিজয়ওয়াড়া, নাম শুনেছো তোমরা বিজয়ওয়াড়া? ঠিক আছে, তো এই শহর যেটা রয়েছে সেইটা কোন নদীর তীরে অবস্থিত? তখন উত্তর হয়ে যাবে কৃষ্ণা। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তাছাড়াও অন্যান্য যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, বাট বলে দিলাম। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, এর সমস্ত পরের যত কোশ্চেন আছে সমস্তগুলো হচ্ছে ম্যাথ বা জিআই এর কোশ্চেন। তো তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যেতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো, নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাছাড়াও তোমরা যদি আমাদের এখানে মক টেস্ট দিতে চাও, পিএসসি ক্লার্কশিপের অলরেডি মক টেস্ট শুরু হচ্ছে 25 তারিখ থেকে, তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এনরোল করতে পারো। তো 20 তারিখ পর্যন্ত একটা বিশেষ অফার চলছে, তোমরা যারা নিতে চাও তো সেই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারো। তো দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড দ্য ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স। তো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল একটা পলিসি ফার্মারদের জন্য কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, তো সেটা কত সালে সেটা জানতে চেয়েছে, সেটা হচ্ছে 2007 সালে। তো এর পরবর্তী যত কোশ্চেন আছে সমস্ত দেখে নাও, এগুলো সবই ম্যাথের কোশ্চেন আছে, আমি তোমাদের ম্যাথের কোশ্চেন করাচ্ছি না এখন, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও, এখানে জিআই আছে, ম্যাথ আছে। তো এই হচ্ছে 100 টোটাল কোশ্চেন আছে, তার মধ্যে যত জিকে ছিল আমি তোমাদেরকে কিন্তু মোটামুটি সবই করিয়ে দিলাম। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে যেও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের যে কোনো ভিডিওর নোটিফিকেশান যদি পেতে হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে যেতে হবে, এটা একদম তোমাদের জন্য ফ্রি, কিন্তু এটা আমাদের জন্য অনেকটা একটা ভাইটাল জিনিস। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বানাতে গিয়ে নিশ্চয়ই জানো যে কতটা খাটতে হয় একটা ভিডিও বানাতে, ইনফরমেটিভ ভিডিও বানাতে গেলে, তো বিভিন্ন জায়গা থেকে খুঁজতে হয়, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে হয়, তো অনেকটাই পরিশ্রম হয়। তো প্লিজ একটা ফ্রিতে লাইক আছে, একটা লাইক করে যেও, এবং যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও, ভালো লাগলে সেটাও কমেন্ট করো, কোন জায়গায় আমরা আরও ইমপ্রুভ করতে পারি সেটাও যদি বলো সেটাও ভালো লাগবে, বা তোমাদের যদি কোনো কিছু মতামত থেকে সেটা জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আবার কিন্তু পার্ট 2 নিয়ে চলে আসব, এবং তার সঙ্গে সঙ্গে তো সাজেশন যেটা আছে সেটা কিন্তু চলতেই থাকবে, আমরা অবশ্যই তোমাদেরকে
এক্সামের আগে অবশ্যই একটা ভালো করে সাজেশন দিয়ে দেব প্রত্যেকটা বিষয় থেকে। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্লার্কশিপের যে মক টেস্টটা সেটা শুরু হতে চলেছে, 25 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত এনরোল করোনি, প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল করে নিয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত এনরোল করোনি তাদেরকে বলবো দ্রুততার সঙ্গে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আমাদের নাম্বার হচ্ছে 8145375340। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এবং সেখানে লিখতে হবে হচ্ছে ক্লার্কশিপ মক টেস্ট, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। একদম ন্যূনতম মূল্য রাখা হয়েছে এবং তার সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে 19 ইয়ার্সের, ঠিক আছে, যেটা আমাদের প্রিভিয়াস জিকে কোশ্চেনগুলো সমস্ত কিছু সলভ করা আছে, পিএসসি ক্লার্কশিপের অবশ্যই, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ, আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।